Hello, ladies and gentlemen. A very good morning from London and good afternoon from India. I am Aisha, your host for today, joining all of you on today's talk show, which is on diet for the elderly. It's my pleasure to conduct today's talk show because we are in a very special week, which is starting on the 1st of September. This is the National Nutrition Week. With courtesy from ETV Bharat, I'll be briefing on the history of this week. It was led by the Academy of Nutrition and Dietetics National Nutrition Week, which was started by the US in 1980 to promote healthy eating and raise awareness about the importance of proper nutrition. In India, this week is marked with various activities and campaigns highlighting the importance of nutrition and health. It's a crucial platform for highlighting the advantage of a balanced diet. This year, the theme for National Nutrition Week is Nutritious Diets for Everyone, which supports the overall goal of United Nations to promote sustainable development. As CMIG is the Regional Resource and Training Center on Aging, we are focusing on the need for a healthy diet for the geriatric population and how the dietary needs can be tailored for the elderly population. It is my pleasure to welcome today's guest, Ritushri Sen, who is joining us today from Kolkata. Namaskar, Ritushri. Ritushri is a popular nutritionist and she is also a faculty member of Calcutta Metropolitan Institute of Gerontology. A very warm welcome to all of you today, and I hope that the audience are going to join from different parts of UK as well as from India. Should you have any questions, please drop them in the box and I will do my best to take up any relevant questions that come during the talk show. So ধন্যবাদ ঋতুশ্রী আজকে আমাদেরকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তো ঋতুশ্রী, প্রথম যেই প্রশ্নটা দিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের টক শো, যে ব্যালেন্স ডায়েট অ্যান্ড হেলদি ডায়েট, বাট হাউ ইজ ডায়েট ফর দ্য এল্ডারলি পপুলেশন অথবা যেটাকে আমরা এখানে জেরিয়াট্রিক ডায়েট বলছি, হাউ ইজ ইট ডিফারেন্ট? এটা কেন আলাদা ফ্রম দ্য ডায়েট অফ আদার এজ গ্রুপস? এটাকে দিয়ে যদি আমরা একটু শুরু করতে পারি আজকে। একদম, প্রত্যেকটা বয়সেরই একটা নিউট্রিশন হয়। আমাদের জেনে নিতে হবে ফার্স্ট যে নিউট্রিশন জিনিসটা কি। নিউট্রিশনটা কিন্তু কোনো ফুড নয়, ইট ইজ এ প্রসেস। যেই প্রসেসের মধ্যে আমরা খাবার খাচ্ছি, খাবারটা আমাদের শরীরের মধ্যে গিয়ে হজম হচ্ছে, আর খাবারের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে, নিউট্রিয়েন্টসগুলো বা খাদ্য উপাদানগুলো আছে, সেগুলো আরও ভেঙে 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 সেটা ভীষণ সরল হয়ে আমাদের প্রত্যেকটা সেলে পৌঁছে যাচ্ছে। সেলে পৌঁছে গিয়েই কিন্তু সে তার আসল কাজটা করছে, আর যেটা আমাদের ওয়েস্ট প্রোডাক্টস সেটা আমার বডি থেকে বেরিয়ে যাচ্ছে। এই পুরো প্রসেসটা হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন কিন্তু আমাদের জীবনের শুরু হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে জড়িত, দরকার আর কি। এর মধ্যে আমাদের যেমন শৈশব রয়েছে, কৈশোর রয়েছে, মিডল এজ গ্রুপ রয়েছে, তেমনি আমাদের বার্ধক্য বা ওল্ড এজ রয়েছে। সেইখানে কিন্তু নিউট্রিশনটা ভীষণ দরকার। ওল্ড এজটা আমরা একটা আলাদা ক্যাটাগরি করে ধরছি। এখানে মানুষের কিন্তু যৌবনের মতন বা ইয়াং এজের মতন কিন্তু অতটা স্ট্রেংথ থাকে না, এনার্জি থাকে না, অ্যাপিটাইট থাকে না। তাই জন্য সেক্ষেত্রে তার নিউট্রিশনটাও কিন্তু আলাদা হয়। এই ক্ষেত্রে তার সোশ্যালি, ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি তাকে বুস্ট আপ করার জন্য নিউট্রিশন কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এই জন্য মানে অন্যান্য পর্যায়ের সাথে জীবনের অন্যান্য পর্যায়গুলোও কিন্তু আমাদের নিউট্রিশন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাথে সাথে বার্ধক্যেও কিন্তু নিউট্রিশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধন্যবাদ। সো একদমই এখানে যেটা ঋতুশ্রী তুমি বললে যে নিউট্রিশনটা একটা প্রসেস এবং যেটা তোমার অ্যাপ্লিকেবল ফর ডিফারেন্ট স্টেজেস অফ দ্য লাইফ, কিন্তু বার্ধক্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারে যেটা আমরা এখানে জানি যে তোমার ধরো বয়স হলে প্রথমেই যেটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে তোমার জেরিয়াট্রিক পপুলেশনে নানা ধরনের ডিজিজেস, যেটা below 60 তোমার হয়তো থাকে, but it becomes much more prominent as we age.
যেরকম তুমি বললে ডিউ টু ফিজিক্যাল ডিক্লাইন, সাইকোলজিক্যাল ডিক্লাইন, সব রকম কারণে। তা এখানে যদি আমরা একটু আলোচনা করি যে কয়েকটা অসুখ যেরকম ডায়াবেটিস, hypertension, osteoporosis, এগুলো খুবই prominent or conspicuous within the geriatric age group. তা এখানে ডায়েটটা for these specific patient population কিভাবে ভ্যারি করতে পারে? আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে ডায়াবেটিস দিয়ে শুরু করি, কারণ ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিজিজেস অ্যান্ড কমন প্রবলেমস অ্যামং দেম। ডায়াবেটিসটা প্রথমে আমাদের জেনে নিতে হবে ডায়াবেটিসটা কি। সবাই মোরালেস আমরা জানি যে ব্লাডে গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যাচ্ছে, আমাদের যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স আছে বিটা সেলের, সেখান থেকে যখন ইনসুলিন প্রপারভাবে সিক্রেশন হচ্ছে না, ইনসুলিন কি করে আমাদের ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজের যে আয়নসগুলো আছে সেই গ্লুকোজের কণাগুলোকে কিন্তু সে সেলে পৌঁছাতে সাহায্য করে। আর আমাদের প্রত্যেকটা সেলে যখন গ্লুকোজ পৌঁছায় তখনই কিন্তু সে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করতে সাহায্য করছে। তার আগে কিন্তু সে শক্তি উৎপন্ন করতে পারে না, ব্লাড স্ট্রিমে ঘুরে বেড়ালে সে কোনো কাজই করতে পারবে না। তো ইনসুলিনটা যখন কম হয়ে যাচ্ছে, ইনসুলিনের সিক্রেশন যখন কম হয়ে যাচ্ছে, বা কোনোভাবে যখন ইনসুলিন ব্লাড গ্লুকোজকে আমাদের সেলে পৌঁছাতে পারছে না, তখন আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিটাকে আমরা বলছি ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা তাহলে আমাদের কি ভাবতে হবে, যে যখন আমরা ডায়েট প্ল্যান করব সেটা চেষ্টা করতে হবে এমনভাবে ডায়েট প্ল্যান করার যাতে আমাদের ব্লাড স্ট্রিমে বেশি পরিমাণে গ্লুকোজ যাতে না থাকে। এবার যতটুকুন থাকছে তাকে আমরা বিভিন্ন উপায়ে, সেটা মেডিকেশন হতে পারে, সেটা এক্সারসাইজ হতে পারে, সেটা লাইফস্টাইল মডিফিকেশন হতে পারে, এর মাধ্যমে আমরা ব্লাড সেলে পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু খাবারের মাধ্যমে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যাতে খাবারের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বা অতিরিক্ত কার্বোহাইড্রেট, গ্লুকোজ তো আমরা কার্বোহাইড্রেটের থেকে মেনলি পেয়ে থাকি, অতিরিক্ত কার্বোহাইড্রেট যাতে আমরা ইনটেক না করে ফেলি সেটার দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এই কার্বোহাইড্রেট, তা বলে কি আমরা কার্বোহাইড্রেট খাবো না? আমাদের তো স্টেপল ফুড ইন্ডিয়াতে ভাত, রুটি, তো আমরা কি তাহলে কার্বোহাইড্রেট খাবো না? নিশ্চয়ই খাবো। সিম্পল কার্বোহাইড্রেট খাবো না, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবো। কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে ভাঙতে অনেকটা সময় লাগে, আর তার থেকে যতটুকু আমরা গ্লুকোজ পাই সেটা সেলে সেলে গিয়ে আমাদের এনার্জি প্রোডাকশনের কাজটা করতে পারে। তাহলে আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের থেকে খাবারগুলো চুজ করি তাহলে কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য বেশি ভালো। এবার কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কি উদাহরণ হতে পারে, যেমন আমাদের সিরিয়ালস হতে পারে, সিরিয়ালসগুলো যেগুলোর খোসা সমেত সিরিয়ালস, ভেজিটেবলস হতে পারে, ভেজিটেবলসতে এমনি মিনারেলস অ্যান্ড ভিটামিন প্রোভাইড করে আমাদের, কিন্তু তার মধ্যে কিছু শতাংশ কার্বোহাইড্রেটও প্রোভাইড করে, বা লেগিউমস, বিনস, এইগুলো প্রোটিন রিচ ফুড হওয়া সত্ত্বেও কিছুটা কার্বোহাইড্রেট দেয়। তো এইখানগুলো থেকে যদি আমরা কার্বোহাইড্রেট নিই তাহলে সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসাবে আমাদের শরীরে কাজ করবে, আর আমাদের শরীরে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে সাহায্য করবে। কারণ যখন কোনো মানুষের ডায়াবেটিস হয় তখন তাকে আমরা বলি কিছু জিনিস মেনটেন করতে, তার মধ্যে প্রধান হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন যখন আমরা করব সেটার ফার্স্ট আসে ডায়েট। প্রথমেই ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু মেডিসিন দেন না, ডাক্তার বলেন ডায়েটের মাধ্যমে আপনি চেষ্টা করুন কতটা আপনি কার্বোহাইড্রেট রিচ খাবার কম খেতে পারছেন। এবার যদি ডায়েটে না কাজ হয় তখন আমরা কি করব, তখন ডায়েটের সাথে আমরা মেডিকেশন স্টার্ট করব। এরপর মেডিসিন এবং ডায়েট দুটো মিলে ডায়াবেটিক পেশেন্টের শরীরে কাজ করবে। যদি মেডিসিন এবং ডায়েট দুটোই একসাথে পর্যাপ্ত পরিমাণে কাজ না করে উঠতে পারে তখন কিন্তু আমরা ডায়েটের সাথে ইনসুলিন দেব। যদি ডায়েট ইনসুলিন দুটো মিলেও হচ্ছে না তখন এই দুটোর সাথে আমরা চেষ্টা করব এক্সারসাইজকে অ্যাড করার। তার মানে দেখুন প্রত্যেকটা পর্যায়ে কিন্তু ডায়েট একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো তাই জন্য আমাদের ডায়াবেটিক ডায়েটটা এমন হবে যেখানে আমরা কার্বোহাইড্রেট তো খাবোই, আমাদের 50 to 60% এনার্জি আমরা কার্বোহাইড্রেটের থেকেই নেব, কিন্তু সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের থেকে নেব। আর সাথে রাখবো প্রোটিন, ক্যালসিয়াম, ফ্লুইড, আর
কিছুটা পরিমাণে হলেও আমরা গুড ফ্যাট যেগুলো সেগুলো আমরা কিন্তু অ্যাড করব। এটা হচ্ছে ডায়াবেটিক ডায়েটের প্রিন্সিপাল। এবার মানুষ যখন আসেন আমাদের কাছে, নিউট্রিশনিস্টদের কাছে আসেন, তখন তার বডি ওয়েট, তার এজ, তার বিএমআই, তার হাইট, সমস্ত জিনিসের নিরিখে এবং সাথে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা কত সেটা দেখে কিন্তু কাস্টমাইজ ডায়েট প্ল্যান করা হয়। তো এখানে আমি পার্টিকুলারলি বলতে পারছি না ইন্ডিভিজুয়াল মানে মাস লেভেলের জন্য যে এই মানুষটার জন্য এই মানে সর্বসাধারণের জন্য এই ক্যালোরি খেতে হবে, এই প্রোটিন খেতে হবে, এই ফ্যাট খেতে হবে। এটা সম্পূর্ণভাবে কাস্টমাইজ। রাইট। এবং এখানে যেটা তুমি বললে ঋতুশ্রী, যেটা খুবই ভাইটাল, যেটা সম্পূর্ণভাবে কাস্টমাইজড। তুমি একটা পুরো জেনারেলাইজড পুরো যেটা ডেসক্রিপশন দিলে, কিন্তু সেটা পেশেন্ট টু পেশেন্ট, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিন্তু ভ্যারি করে। এবং এটা খুবই একটা ক্রিটিক্যাল মেসেজ আমাদের অডিয়েন্সের জন্য। এখানে একটা প্রশ্ন আছে যেটা আমার মনে হচ্ছে রেলিভেন্ট, যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি, সব রকমের কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি বয়স্কদের স্যুট করে? এবার এটাকে নিয়ে তুমি কি বলতে চাইবে? কারণ হয়তো কারোর কিছু ডাইজেশনের কোনো প্রবলেম থাকতে পারে বা কোনো কোমরবিড কন্ডিশন থাকতে পারে এখানে। একদম। এবার সেটা না দেখে নিতে হবে, মানে এরকম ট্রাই অ্যান্ড এরর মেথডে একটুখানি দেখতে হয় যে তার কোনটা স্যুট করছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমি বলে দিতে পারি না এইটা খাও এইটাই তোমার বডিতে স্যুট করবে, কারণ বডির পুরো স্ট্রাকচারটা, তার মেকানিজম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা হয়। তো আমরা বেসিক্যালি যখন পেশেন্ট কাউন্সেলিং করি বা ডায়েট চার্ট দিই, তখন প্রথমে একটা আমরা ডায়েট চার্ট দিয়ে বলি 7 দিন আগে খেয়ে দেখুন আপনার কোনো ইরিটেশন হচ্ছে কিনা, বারবার ইরিটেবল বাউল সিনড্রোমের কোনো আশঙ্কা দেখা দিচ্ছে কিনা, মানে স্টোমাক সাথ দিচ্ছেন আর কি, পটি হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে বা ইরিটেশন হচ্ছে, তো সেটা একবার দেখুন। যদি সেটা না হয় তখন আবার আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের তো অনেক এক্সাম্পল হয়, তখন আমরা সেটা চেঞ্জ করে দিই। সেটা হতে পারে ওটসের জায়গায় সেটা আমরা রাগি ফ্লাওয়ার দিলাম, তাই না? আমরা তো অনেক রকমের কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাই। সেখানে কেউ যদি ওটস খেতে না পারছে, সেখানে আমি তাকে ওটস অফ করে ডালিয়া দিচ্ছি। ডালিয়াও যদি না খাচ্ছে, কারোর যদি গ্লুটেন ইনটলারেন্স হতে পারে, তখন তাকে আমি অফ করে রাগি ফ্লাওয়ারের খাবার খেতে বলছি। মানে ইট ইজ ডিপেন্ড অন দ্যাট। একদমই ঠিক। এবং এখানে আমি যেটা বলবো, যেটা ঋতুশ্রী বারে বারে হাইলাইট করছে, যে এটা পেশেন্টের হিস্ট্রির ওপর ডিপেন্ড করে, যেটা ঋতুশ্রী বললো তার বডি মাস ইন্ডেক্সের ওপর ডিপেন্ড করে, তার স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যখন একটা ডায়েট কাউকে দেওয়া হয়, একটা প্ল্যান কারোর জন্য একটা টেলার করে বানানো হয়, সেই প্ল্যানটা সে কতটা তার জন্য কম্প্যাটেবল, ইট ইজ প্রুভেন বাই রেগুলার ফলো আপস আর রেগুলার মনিটরিং করে যে সেই ডায়েটটা কতটা স্যুট করছে। আমরা কিন্তু একবার ডায়েট প্রেসক্রাইব করেই কিন্তু পেশেন্টকে ছেড়ে দিই না, তাকে ফলো আপে রাখি, তার কি অসুবিধা হচ্ছে, তার কি সুবিধা হচ্ছে। খেয়ে এটা হতেই পারে যে সে যে খাবারটা আমি দিলাম সেই খাবারটা খেয়েছে, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে আমি বলেছি এক্সারসাইজ করতে, ওয়াকিং করতে, ব্রিস্ক ওয়াকিং করতে, সেগুলো সে ফলো আপ করতে পারেনি, সেগুলো করতে পারেনি কোনো একটা রিজনের জন্য, তো তার জন্য তার ওয়েট গেইন হয়েছে, তাহলে সেটা আবার আমি কিভাবে কমাবো। মানে এটা একটা মানে রিকারিং প্রসেস, এটা বারবার ফলো আপ করতে করতে একটা স্টেজে মানে নিউট্রিশনিস্ট এবং পেশেন্ট দুজনেই একটা পর্যায়ে আসেন যেখানে তারা একে অপরের প্রতি কম্প্যাটেবল হন, তখনই কিন্তু ডায়েটটা ওয়ার্ক করে। মানে এরকম কোনো ছুমন্তর নেই যে আমি একদিনে একটা ডায়েট প্রেসক্রাইব করে দিলাম আর সেটা তিনি সারা জীবন ধরে ফলো করলেন। ইট ইজ নট Right, absolutely. And এখানে যেটা what is being emphasized here, যে nutrition is a continuous process and it is developed through continuous communication and interaction between the patient and the nutritionist. তারপর ঋতুশ্রী আমরা আরেকটা কন্ডিশনে যাই, অস্টিওপোরোসিস এবং যেটা ফিমেল পপুলেশনে অনেক বেশি প্রমিনেন্ট। অস্টিওপোরোসিস এন্ড ডায়েট নিয়ে আমাদেরকে একটু কিছু বল। একদম। অস্টিওপোরোসিসটা হয় কেন? মেইনলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হয়।
বা যাদের মেনোপজ হয়ে গেছে তাদের না ক্যালসিয়ামটা মানে আমরা ক্যালসিয়াম রিচ ফুড খাওয়া সত্ত্বেও, বডিতে থাকা সত্ত্বেও ক্যালসিয়ামটা আর হাড়ে গিয়ে অ্যাবজর্ব হয় না, মানে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যায়, সেক্ষেত্রে অস্টিওপোরোসিস দেখা যায়। আর মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হওয়ার পরেই আর কি অস্টিওপোরোসিসের জিনিসটা আরো বেশি করে মানে ফোকাস হয়। তো অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমাদের বলতে হবে, অস্টিওপোরোসিস জিনিসটা আমাদের জানা খুব দরকার। সেটা হচ্ছে আমাদের হাড়টা না মানে ছোট 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 ক্যালসিয়াম আয়ন দিয়ে তৈরি। এবার আমাদের বডিতে বহু কাজে ক্যালসিয়াম লাগে। মনে করুন আমার বডিতে যখন ক্যালসিয়ামের অভাব ঘটছে, কোনো কারণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে না, এদিকে আমার বডিতে ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট রয়েছে, বডি কিন্তু অন্য কিছু করবে না, বডি হাড়ের থেকে ক্যালসিয়াম আয়ন্সগুলো খুলে নেবে। তাহলে খুলে নিলে কি হয়, ওখানে ফুটো ফুটো হয়ে যায়। পোরোসিস কথার মানে হচ্ছে পোর, মানে ছিদ্র। তাহলে হাড়টাকে যদি আমরা দেখি মাইক্রোস্কোপের তলায় বা এমনি এক্সরে করে যদি দেখি, দেখবো পুরো ফুটো 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 হয়ে গেছে। তো এটাকে বলছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে কি হয়, যখনই কোনো জায়গায় ধাক্কা লাগে, বয়স্কদের ক্ষেত্রে স্পেশালি ধাক্কা লাগে, দেখবেন বয়স্করা খুব তাড়াতাড়ি না মানে হাত পা ভেঙে ফেলে, একটু ঠোকা লাগলেই ভেঙে গেল, মানে তাকে মুভ করানো খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এটা সম্পূর্ণ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির মানে অ্যাবসেন্সের জন্য। তো আমাদের দেখতে হবে যে যাতে বয়সকালে ক্যালসিয়াম আর ভিটামিন ডিটা যেন পর্যাপ্ত পরিমাণে তারা নিউট্রিয়েন্ট থেকে পায়। এবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বয়স্ক মানুষরা কিন্তু খুব একটা রোদে বেরোন না, তারা সবসময় ঘরে থাকেন, নড়াচড়া করতে তাদের অসুবিধা, তাই জন্য বেশি বেরোনো না। এবার এখনকার দিনে আর একটা বেশি সমস্যা হয়ে যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রচুর পরিমাণে গরম বেড়ে যাচ্ছে ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া না অন্যান্য কান্ট্রিতেও, তো সেখানে আমরা এসি ইউজ করছি, আরো আমরা বেরোচ্ছি না রোদে। তো আমাদের বডিতে ভিটামিন ডির সব থেকে ভালো সোর্স হচ্ছে সূর্যের আলো, যেটা আমাদের শরীরে পড়লে আমাদের স্কিনের নিচে আর্গেস্টেরলে ভিটামিন ডিটা সিনথেসিস হয়। এবার যদি আমি সূর্যের আলোটাই বডিতে না লাগাই, বা ছাতা নিয়ে হাঁটি, বা সানস্ক্রিন লাগিয়ে হাঁটি, তাহলে কি আমার বডিতে ভিটামিন ডি তৈরি হবে? হবে না। এটা একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলো। আর একটা হচ্ছে ক্যালসিয়াম। বেশিরভাগ ক্ষেত্রে বয়স্করা ক্যালসিয়াম রিচ ফুড খান না, মাছ খেলে ছোট মাছের হাড় চেবন না, কারণ তাদের দাঁত নেই। অনেকের ক্ষেত্রে দুধ পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন না, পনির পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন না, মানে যেগুলো আমাদের ক্যালসিয়াম রিচ ফুড, সেই ডায়েটারি প্রোডাক্ট ভালো করে নিচ্ছেন না, সেক্ষেত্রে হতে পারে। মানে দুধ টুধ খেলো, পেট খারাপ হয়ে গেল। দেখবেন বয়স্ক মানুষদের প্রায়ই তাদের বাড়ির লোক মানে কমপ্লেন জানায়, কিছু খাওয়ালেই পেট খারাপ হয়ে যাচ্ছে, কিছু খাওয়ালেই পেট খারাপ হয়ে যাচ্ছে, মানে তার সেটা পেটে স্যুটই করছে না। এবার সেক্ষেত্রে তখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। এইসব কারণে কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে। তো আমাদের মাথায় রাখতে হবে যে কোনোভাবে বডিতে রোদ লাগানো, যাতে বডিতে অ্যাটলিস্ট সূর্যের আলোতে ন্যাচারাল ভাবে যে ভিটামিন ডিটা সিনথেসিস হয় সেটা হতে পারে। এবার বয়স্কদের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে ক্যালসিয়াম কোনো ডায়েটের থেকে তারা নিতে পারছেন না, তার সাথে কিছু সাপ্লিমেন্ট খাওয়া। সাপ্লিমেন্ট এমনি আমরা প্রেসক্রাইব করি না, কিন্তু যখন বডিতে সত্যি সত্যি কোনো নিউট্রিয়েন্টের ঘাটতি হচ্ছে, তখন আমরা সত্যি সাপ্লিমেন্ট দিতে বাধ্য হই। সাপ্লিমেন্ট মানে কিন্তু ওষুধ নয়, সাপ্লিমেন্ট মানে যেটা আমার বডিতে নিউট্রিয়েন্টের ঘাটতি, সেই নিউট্রিয়েন্টটাকে আমি আলাদা করে দিচ্ছি। এবার কোনো ক্ষেত্রে ডাক্তার ক্যালসিয়াম ট্যাবলেটও প্রেসক্রাইব করতে পারেন। এইগুলো সমস্তটাই ডিপেন্ড করবে তার অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস কতটা, তার লেভেলটা কতটা, তার কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা চেষ্টা করব যে যতটা ন্যাচারাল ওয়েতে, যেমন ডিম খেতে পারেন ভিটামিন ডি এর জন্য, সামুদ্রিক মাছ খেতে পারেন ভিটামিন ডি এর জন্য, রোদ লাগাতে পারেন ভিটামিন ডি এর জন্য, আবার ক্যালসিয়াম রিচ খাবারও খেতে পারেন। যেসব বয়স্ক মানুষদের ক্যালসিয়াম রিচ খাবার খেতে কোনো অসুবিধা হয় না, দুধ বা দুগ্ধজাত খাবার খেতে কোনো অসুবিধা হয় না, তারা অবশ্য করেই ওই খাবারগুলো থেকে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন সাপ্লিমেন্ট ছাড়া।
আর যদি কারো সত্যি সত্যি সেগুলো হজম হচ্ছে না, তখন আমরা সাপ্লিমেন্ট দিই। ওকে, ওকে। তাহলে সাপ্লিমেন্ট ছাড়াই প্রথম, দ্যাট ইজ দ্য একদম ফার্স্ট ইয়ে, দ্য ফার্স্ট অপশন, সবসময় সেটা করার চেষ্টা করা উচিত, টু গেট ইট ফ্রম দ্য ন্যাচারাল ফুড সোর্স। একদম ন্যাচারাল ওয়েতে যেটা হবে সেটাই সব থেকে আগে প্রায়োরিটি। তারপর যদি না হয় আমরা অবশ্যই সাপ্লিমেন্ট দেবো। ঠিক আছে। অ্যান্ড এখানে যেটা এমফাসাইজ করা হলো, দ্য রোল অফ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি when it comes to conditions such as osteoporosis. আমি আরেকটু এগিয়ে যাচ্ছি এখানে, আমি হাইপার টেনশনের টপিকটাতে আসবো ঋতুশ্রী। তার আগে একটু টার্মিনাল ইলনেসটাকে আমরা টাচ বেস করি, কারণ আমরা দেখেছি যে উইথ এজ অ্যাকুমুলেশন অফ মিউটেশনসের জন্য এল্ডারলি পপুলেশনে ক্যান্সার ইনসিডেন্সেস অনেক বেশি, এবং এটা অনেকটা আরো কমপ্লেক্স হয়ে যায়, কারণ অলরেডি অনেক আন্ডারলাইং কন্ডিশনস, কোমরবিড কন্ডিশনস থাকে। সো ডায়াগনোসিস অফ ক্যান্সার ক্যান মেক দ্য হোল থিং, দ্য চ্যালেঞ্জ বিট মোর কমপ্লেক্স। তা এখানে যদি আমি ডায়েটে আসি, আমি জানি এটা খুবই একটা ভাস্ট আর হেটেরোজিনিয়াস টপিক, কিন্তু ক্যান্সার অ্যান্ড ডায়েট ইন দ্য এল্ডারলিতে যদি আসি, তাহলে কি কি আমাদের এখানে জানা দরকার? ক্যান্সারের ক্ষেত্রে টার্মিনালি ইল পেশেন্টরা যখন, যাদের ক্যান্সার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মানে একেবারেই যখন আর কিছু করার নেই, তখন তো আমরা মানে মেডিকেশনটাকেই বেশি ফোকাস করি, কিন্তু তার সাথে ডায়েটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার ক্যান্সার এমন একটা রোগ যেখানে আমাদের সমস্ত নিউট্রিয়েন্টসের চাহিদাটা কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। তখন আমরা খাবারের সাথে সাথে সে যতটা নিজে খেতে পারছে তার সাথে সাথে কিন্তু আমরা সাপ্লিমেন্টটাকে কিন্তু বেশি প্রেসক্রাইব করি, কারণ এইখানে যতটা নিউট্রিয়েন্টের চাহিদা তার বাড়ে, সেই পরিমাণ খাবারের মানে খাবার খেতে পারার অবস্থা তার থাকবে কিনা সেটা, সেই কন্ডিশনটা দেখে নেওয়া কিন্তু খুব জরুরি। কারণ যেসব পেশেন্টরা টার্মিনালি ইল, তাদের মানে তারা খাওয়ার মতন অবস্থায় থাকেন না, তখন তাদের নয় রাইলস টিউব দিতে হয়, নয় আলাদা করে একদম লিকুইড করে খাবার দিতে হয়। এবং আপনি যখন লিকুইড ফর্মে খাবার দেবেন, তখন তার মধ্যে কতটা নিউট্রিয়েন্ট আপনি অ্যাড করতে পারেন যদি না আমি আলাদা করে সাপ্লিমেন্ট ইউজ করি। তো এরকম বহু সাপ্লিমেন্ট আছে যেখানে আমরা প্রত্যেকটা নিউট্রিয়েন্টের মানে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো প্রেজেন্ট আছে, তার সাথে সেই সাপ্লিমেন্ট শুধুই আমরা দিই না, তার সাথে আমরা ন্যাচারাল ডায়েটটাকে এমফাসিস করে সেখানে চেষ্টা করি ভেজিটেবলস, ব্যালেন্স ডায়েটটাকেই আমরা পুরোটা ম্যাশড করে নিই। ব্যালেন্স ডায়েট কি? যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এই 6টা কম্পোনেন্টের উপস্থিতি থাকা খুব প্রয়োজন। তখন আমরা কি করি যে আমরা সমস্ত খাবারগুলোকে নিয়ে ভালো করে সেটাকে একদম সেদ্ধ করে স্ম্যাশ করে একটা লিকুইড ফর্ম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাপ্লিমেন্ট অ্যাড করে সেটা খাওয়াই। তো সেক্ষেত্রে তখন সে ক্যান্সারের মতন যে রোগ তাকে কমব্যাট করতে সে কিছুটা পরিমাণে হলেও শক্তি পায়। তো এটাই আমি বলবো ক্যান্সারের ক্ষেত্রে। থ্যাংক ইউ, এবং এটা ইটস এ ভেরি হেল্পফুল ইনফরমেশন। আর ক্যান্সার তো ইন ইটসেলফ একটা খুবই হেটেরোজিনিয়াস টপিক, ডিপেন্ডিং অন স্টেজ অফ ডিজিজ। এটা যদি এমনি নর্মাল পপুলেশন হতো, নর্মাল এজ গ্রুপ হতো, বা যদি ওল্ড এজের মধ্যেই আছেন ব্যক্তি যার মানে ফিজিক্যাল কন্ডিশন ইজ গুড, ক্যান্সারের স্টেজটা অতটা বেশি না, সেক্ষেত্রে কিন্তু ডায়েট দিয়ে কাজ হয়। সেক্ষেত্রে আমরা নিউট্রোপেনিক ডায়েট ইউজ করি, মানে কাটা ফল দেওয়া যাবে না, বা বাইরে থেকে মিষ্টির দোকান থেকে আনা দই দেওয়া যাবে না, মানে ভীষণ সেফলি একটা খাবার আমরা তাকে দিয়ে তাকে তার ভেতরে নিউট্রিয়েন্ট ব্যালেন্সটাকে বিল্ড আপ করার চেষ্টা করি। কিন্তু যখনই সেই মানুষটা টার্মিনালি ইল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই নিউট্রিশন মানে ডায়েটের থেকে নিউট্রিশনটা শুধু নিয়ে আমাদের কাজ হবে, নর্মাল নিউট্রিশন নিয়ে কাজ হবে না, তখন আমাকে সাপ্লিমেন্ট ইউজ করতেই হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এখানে একটা প্রশ্ন এসছে, একটু যদি তুমি সংক্ষেপে এটার উত্তর দাও। কল্যাণ জিজ্ঞেস করছেন যে বয়স্কদের চা খাবার কি নিয়ম? তাহলে এখানে তো চা, কফি যেটা রেগুলার আমাদের ক্যাফিন ইনটেক হয়, তা এইটা কি কোনো রকম আলাদা কোনো গাইডলাইন রয়েছে ফর দ্য এল্ডারলি পপুলেশন?
এরকম কোনো আলাদা গাইডলাইন নেই যে এতটা পরিমাণেই চা খেতে হবে, তার বেশি নয়, কিন্তু এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। বয়সের ক্ষেত্রে যদি সে কিডনি পেশেন্ট হয় তাহলে তার একটা ওয়াটার লিমিটেশন থাকবে। তো যদি কিডনির সমস্যা থাকে তাহলে চাটা ওই ওয়াটার লিমিটেশনের মধ্যেই পড়বে। মনে করুন সারাদিনে সে 1 লিটার জল খেতে পারে, তাহলে 1 লিটার জলের মধ্যে চাটাও পড়বে। আর এমনি বয়সকালে চা ইজ এ এনার্জি ড্রিঙ্ক। সেটা যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে চিনি ছাড়া খাবেন। যদি মানে আমাদের বিভিন্ন রিজিয়ানে বিভিন্নভাবে চা খাওয়ার নিয়ম আছে। হিল স্টেশনে দেখবেন চায়ের মধ্যে নুন দিয়ে চা খায়। যদি হাইপারটেনসিভ পেশেন্ট থাকে তাহলে নুন ছাড়া চা খাবেন। তো চা নিয়ে কোনো সমস্যা নেই, মানে শুধু চা পাতা জলে ফুটিয়ে খেলে কোনো সমস্যা নেই, সেটা আমাদের শরীরে একটা এনার্জি বুস্টার হিসেবেই কাজ করে। বরঞ্চ এটা দিলে ভালোই। সারাদিনে সকালে একবার চা আর বিকালে সন্ধ্যেবেলা একবার চা খাওয়া যেতেই পারে, সেটা ভালোই হবে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে। সে একটা এনার্জি পাবে আর কি, একটা রিফ্রেশমেন্ট হবে তার জন্য। আর কফিটা আমরা হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে কফিটাকে একটু রেস্ট্রিক্ট করি, কারণ কফিতে ক্যাফিন থাকে যেটা আমাদের নার্ভগুলোকে ভীষণ স্টিমুলেট করে দেয়। তো সেক্ষেত্রে নার্ভগুলোকে সে ঠান্ডা রাখে না, স্টিমুলেট করে দেয়, আমাদের শরীরের ব্লাড ভেসেলসগুলোর উপর চাপ সৃষ্টি করে। তাই কফিটা চেষ্টা করা উচিত যে কম খাওয়ার। মানে এইটা জানা যায় যে সমীক্ষায় দেখা গেছে যে বয়স্ক মানুষরা খুব, মানে এটা ভীষণই খুব কম সংখ্যক বয়স্ক মানুষ আছে যারা চা খোর আর কি, বা কফির নেশা তাদের, মানে এইসব ছাড়া আর কি সাধারণ বয়স্ক মানুষরা খুব একটা চা আর কফির প্রতি অ্যাডিক্টেড থাকেন। ঠিক, তাই জন্য তারা যদি 1-2 বার দিনে খান সেটা খারাপ না, খেতেই পারেন। অনেক ধন্যবাদ ঋতুশ্রী, খুব সুন্দর করে এটাকে এত ভিভিডলি এক্সপ্লেন করার জন্য। আর অনেক ধন্যবাদ কল্যাণ ফর ইয়োর কোয়েশ্চেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস টুডে অন টু দিস শো। থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। তাহলে আমাদের সময় খুব বেশি নেই ঋতুশ্রী, আমি পরের টপিকটাতে চলে যাচ্ছি। তুমি একটু ব্রিফলি বলো হাইপার টেনশন নিয়ে। আর তুমি বলছিলে যে কাঁচা নুন পাকা নুনের যে একটা কনসেপ্ট রয়েছে ফর হাইপারটেনশন ইন এল্ডারলি পপুলেশন, সেটাকে নিয়ে একটু দর্শকদের বল। হ্যাঁ, এটা খুব মজার একটা জিনিস যারা আমরা নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, এরা ভীষণ ফেস করি, জানেন তো। মানে ব্যাপারটা কিরকম হয়, পেশেন্টকে আমরা বলেছি হাইপারটেনশনে সল্ট খেতে না। সল্ট না খাওয়ার কারণ হচ্ছে সল্টে কি থাকে, সল্টের ফর্মুলা কি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়ামটাকে নিয়ে আমাদের মাথা ব্যথা। সোডিয়ামের কাজই হচ্ছে বাতাস থেকে বা যেখান থেকে ও জলটাকে অ্যাকুমুলেট করে। দেখবেন যখন আপনারা মানে যখন আমরা আর কি বর্ষাকালে নুনকে কোনো খোলা জায়গায় রেখে দিই, জলো জলো হয়ে যায় না, ওটার কাজ হচ্ছে জলকে অ্যাট্রাক্ট করা। তো যখনই আমরা মানে হাইপারটেনসিভ পেশেন্ট নিয়ে কাজ করি তখন তাদের মধ্যে এক্সট্রা করে জল, মানে এক্সট্রা করে সোডিয়াম যদি যায় বডিতে, তাদের ব্লাড ভেসেলের উপর বেশি করে চাপ পড়ে আর ব্লাড প্রেশারের মাত্রাটা বাড়তে থাকে। তাই জন্যই আমরা ড্যাশ ডায়েট বা ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন, এই ডায়েটটাকে ফলো করি। এখানে কি বলা হয়েছে, এখানে ফার্স্ট কথাই বলা হয়েছে টু রিডিউস সল্ট বা স্টপ সল্ট বা সোডিয়াম। তো আমরা তাই জন্য বলি, পেশেন্টদের বলি যে আপনারা নুন খাবেন না। এখন আমরা যদি বলি নুন খান তাহলে মানুষ ভাবে আমি পর্যাপ্ত পরিমাণে খেতে পারি, তাই আমরা বলি নুন খাবেন না। যখন খাবেন না বলি তখন তারা একটু হলেও খায়, ইনটেক করে। এবার কিছু কিছু পেশেন্টরা এসে বলেন, ম্যাডাম আমরা তো নুনটাকে ভেজে খাই, তাহলে তো আর কোনো সমস্যা নেই। ভেজে মানে কি, শুকনো, মানে শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নেওয়া। কিন্তু যখন আপনি শুকনো খোলায় রোস্ট করছেন তখন কি সোডিয়ামের কোনো চেঞ্জেস হচ্ছে না তো। সোডিয়াম তো অ্যাজ এ ইনট্যাক্টই থাকছে। আমার বডিতে যখন সোডিয়ামটা সেই ঢুকছে, সে তখন আবার জলকে অ্যাকুমুলেট করছে আমার ব্লাড ভেসেলসে, আবার সে আমার ব্লাড ভেসেলসের উপর চাপ সৃষ্টি করছে, তখন আমার হাইপারটেনশনের মাত্রাটাই বাড়ছে।
তাই জন্য এরকম কাঁচা নুন, পাকা নুন বা NaCl ছাড়া বাজারে অনেক পটাশিয়াম সল্ট, এরকম সল্ট বিক্রি হয়, বা রক সল্ট, এসব খেলে যে আমার হাইপারটেনশন হবে না, ইট ইজ নট লাইক দ্যাট। সবকটা নুন যেখানে NaCl প্রেজেন্ট আছে সেটাই আমার শরীরে কিন্তু ক্ষতিকারক। তো হাইপারটেনসিভ পেশেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে সল্ট খান কিন্তু খুব কম খান। এবার কি করে কম খাবেন? রান্নায় যখন আমি বাড়ির সকলের জন্য রান্না করছি সেখানে তো আমাকে নুন দিতেই হচ্ছে, তো সেইটুকু নুন যেটা রান্নায় আমি প্রোভাইড করেছি ওইটুকুনি নুন দিয়েই খান। আলাদা করে এক্সট্রা করে যখন আপনি খেতে বসছেন তখন ভাতের পাতে আলাদা করে এক্সট্রা করে নুন নেবেন না, এটাই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, that's a very important message, very important message. Thank you ঋতুশ্রী এই পুরো কনসেপ্টটাকে এক্সপ্লেন করার জন্য, আর সোডিয়ামের কনসেপ্টটাকে স্পেশালি এক্সপ্লেন করার জন্য থ্যাংক ইউ। আমি যেহেতু আমরা উই হ্যাভ রিচ দ্য লাস্ট লেগ অফ আওয়ার শো, আমি এখানে আমার এই পরবর্তী যে প্রশ্নটা করছি সেটা অনেকেই জানতে চেয়েছে, আর এবং আমাকে এই শোটাতে এটা একটু আলোচনা করতে বলেছে, যে বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে স্পিরিচুয়ালিটিটা একটা খুব ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে? আর সেখানে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে স্পিরিচুয়াল ফাস্টিং, কখনো পুজো হচ্ছে উপোস করছেন, ব্রত রাখছেন, উপোস করছেন, স্পিরিচুয়াল ফাস্টিংটা একটা ইটস লাইক অলমোস্ট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার লাইফ। তো এখানে এই ফাস্টিংটা সম্বন্ধে স্পিরিচুয়ালিটি অ্যান্ড ডায়েট অথবা স্পিরিচুয়াল ফাস্টিং, এটাকে নিয়ে তুমি কি বলবে? কারণ কখনো কখনো এটা হয়তো কিছুটা ক্ষতিকারক হতে পারে, কখনো হয়তো হয় না, বাট এখানে একটা অন্যরকম অফকোর্স একটা ডিপ রুটেড ইমোশন কাজ করেন ওনাদের মধ্যে। একদম একদম। তাই এটাকে নিয়ে তুমি কি বলবে, বা এটাকে কতটা আমরা ব্যালেন্সড ওয়েতে আমরা এই স্পিরিচুয়ালিটি অ্যান্ড ফাস্টিংটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারি? দেখুন, ফাস্টিং জিনিসটা খুব সুন্দর একটা জিনিস, কারণ ফাস্টিং আমাদের শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে, আমাদের ওয়েলনেস প্রমোট করে, আমাদের লংজিভিটি প্রমোট করে। তো এই জিনিসটা ভালো, কিন্তু তাদের পক্ষে যারা মানে জেনারেলি হেলদি পিপল, হেলদি এজেড পিপল, মানে যাদের কোনো কিন্তু হেলথ ইস্যুস নেই বা যাদের কোনো ইলনেস নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাস্টিংটা ভালো। কিন্তু যাদের ইলনেস আছে, যারা ডায়াবেটিক, হাইপারটেনসিভ, থাইরয়েড আছে, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ফাস্টিংটা ভালো নয়। কেন ভালো নয়? কারণ এইসব যাদের ডিজিজ আছে তাদের তো ওষুধ খেতে হয়, ওষুধ খালি পেটে অনেক ওষুধই খাওয়া যায় না, সেই ওষুধটা খেলে কিন্তু তখন নজিয়া হয়, গ্যাস্ট্রাইটিস হয়, দীর্ঘদিন খালি পেটে ওষুধ খেলে কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যাদের ইলনেস আছে বা যারা অসুস্থ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ফাস্টিংটা রেকমেন্ড করব না। ফাস্টিং করার ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু আমাদের আগে দেখে নিতে হবে, যেমন সেফটি। আমার এজে আমার যতটা ইলনেস আছে তাতে আমি ফাস্টিং করতে পারি কি না সেই মাত্রাটাও কিন্তু জেনে নিতে হয় ডায়েটিশিয়ান বা ডক্টরদের থেকে। মানে আমার জন্য ফাস্টিংটা ডেঞ্জারাস হয়ে যাবে না তো, সেটা কিন্তু জানতে হয়। ফাস্টিং করলে আমার শরীরে হাইড্রেশনটা প্রপারলি থাকবে তো, আমি হাইড্রেটেড থাকবো তো, সেটাও কিন্তু দেখতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মা ঠাকুমারা করেন কি, নির্জলা উপোস করেন। হ্যাঁ, জল খেলেন না, জল না খেয়ে, একদম কিছু না খেয়ে নির্জলা উপোস করলেন, তাহলে ফলে কি হচ্ছে, আমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আমার বডি ডিহাইড্রেটেড হয়ে গেলে মাথা ধরবে, বমি হবে, আমার শরীরের ক্লান্তি অনুভব করব, ইভেন আমি মাথা ঘুরে পড়েও যেতে পারি, তাই না? আর বয়সকালে তো আমার এমনি এনার্জি কম। এছাড়াও কি হচ্ছে, যদি আপনি ফাস্টিং করেন, মানে হেলদি এজেড পিপলের ক্ষেত্রেই বলছি, যদি সে ফাস্টিং করে তাহলে দেখতে হবে যে ফাস্টিং করার জন্য তার কোমরের পেছনের দিকে ব্যথা হচ্ছে না তো, কারণ কোমরের পেছনে কি আছে, আমাদের কিডনি আছে, কিডনি পেন হচ্ছে না তো, মানে সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন আমার বডিতে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কিনা। বা টয়লেট ইউরিনেশন করার সময় জ্বালা করছে না তো, মানে এই অনেক কটা প্যারামিটার কিন্তু আমাদের দেখতে হয়। তাই যদি না হেলদি ইন্ডিভিজুয়াল কেউ হন, তাহলে আমরা বলবো ফাস্টিংটা, পুরো ফাস্টিং মানে করার কোনো দরকারই নেই। এর বদলে আর একটা কনসেপ্ট আছে যেখানে আমরা ফাস্টিংটাকে অন্যভাবে করাতে পারি, যেমন
এখন বলা হয়, এখন নতুন মেডিকেল সায়েন্সে বা রিসার্চে বলা হচ্ছে ফাস্টিং মানে মানে আমরা যে চিরাচরিত প্রত্যেকদিন যে খাবারটা খাচ্ছি সেইটা না খেয়েও আমরা ফাস্টিং করতে পারি। মানে যেদিনকে আমরা চিরাচরিত রোজ দিনের ভাত ডাল সবজি খাচ্ছি না, সেদিনকে যদি আমরা একটু অন্য কোনো খাবার খাই, সিম্পলার ফর্মে খাবার খাই, যেমন ফ্রুটস খেলাম, ইয়োগার্ট খেলাম, দই খেলাম, তো বা ফ্রুট জুস খেলাম, তো আমাদের মধ্যে কিন্তু একটা খাবারের ডাইভার্সিটি তৈরি হচ্ছে। যে খাবারগুলো আমার বডিতে ডিটক্সিফিকেশন করছে, ফাস্টিং এর মেন কাজ কি? আমার বডিকে ডিটক্সিফিকেশন করা, ডিটক্সিফাই করা। তো অন্য খাবার, যে খাবারগুলো আমার শরীরে ডিটক্সিফাই করতে সাহায্য করছে, সেই খাবারগুলো খেয়েও কিন্তু আমরা পার্শিয়াল ফাস্টিং করতে পারি। তো যেসব বয়স্ক মানুষরা ফাস্টিং করতে ইচ্ছুক কিন্তু শরীর পেরে উঠছে না, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে একদম পুরো ফাস্টিং না করে আপনারা এরকম একটা ফাস্টিং করতেই পারেন, যেখানে কিছু ডিটক্সিফাইড খাবার আমরা রাখবো, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার রাখবো, ফ্রুটস রাখবো, ইয়োগার্ট রাখবো, ফ্রুট জুসেস রাখবো, জল রাখবো, যেটা খেয়ে সে সারাদিনে তার যে ডায়েটারি নিডস সেটাও পূর্ণ হবে, তার বডি ডিটক্সিফাই হবে, তার ওটাকে কি বলে, তার যে আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো খাচ্ছি সেই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর চাহিদা পূর্ণ হবে। মানে এরকম ভাবে ফাস্টিং করা যায়। ঠিক ঠিক। এবং এখানে ঋতুশ্রী, থ্যাংক ইউ সো মাচ ফর এমফাসাইজিং দিস পয়েন্ট। এবং এটা যেটা আমি হাইলাইট করব যে ফাস্টিং তো করে, যেটা যেটা তুমি বললে, আমাদের মা ঠাকুমারা দিদিমারা ফাস্টিং তো করে, অ্যান্ড রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিটি ইজ এ পার্ট অফ দেয়ার লাইফস। কিন্তু ফাস্টিং শুড বি ডান ইন আ সেফ ওয়ে, in a way that is not dangerous to the body and pertaining to the limits of the body, আর সবসময় সেটাকে অফকোর্স মেডিকেল এক্সপার্টের সঙ্গে বা মেডিকেল টিমের সঙ্গে ইন লায়াজন উইথ বা আলোচনা করে। সো দ্য এন্ড মেসেজ ইজ ফাস্টিং শুড বি ডান ইন আ সেফ ম্যানার। থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষে চলে এসেছি আজকে আমাদের টক শোয়ের। দুটো প্রশ্ন আছে এখানে ইয়েতে অডিয়েন্স থেকে, আমি দুটো প্রশ্নকে ক্লাব করে তোমার কাছে প্রেজেন্ট করছি, তুমি যদি একটু ব্রিফলি এটাকে একটু টাচ বেস করো। একটা প্রশ্ন এসেছে যেটা আজকাল খুবই ট্রেন্ডে রয়েছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং। তা ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে কি কোনো আলাদা করে কোনো এভিডেন্স আছে তার উপকারিতা নিয়ে? এলডারলি পপুলেশন। আর সেকেন্ড প্রশ্নটাকে আমি বলে দিচ্ছি, তাহলে তুমি একসঙ্গে দুটোকে যদি তুমি অ্যাড্রেস করতে চাও, ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান ডায়েট কোনটা বেশি হেল্পফুল হতে পারে ফর দ্য এল্ডারলি? Both are very interesting questions. Yes, intermittent fasting একটা ভীষণ ভালো কনসেপ্ট ফর হেলদি ইন্ডিভিজুয়াল, নট যার ইলনেস আছে তার জন্য। আর বয়স্কদের মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব একটা বেশি করা হয়নি কিন্তু, কারণ বয়স্কদের মধ্যে এমনি যখন মানুষের বয়স বাড়ছে তখন কিন্তু তার খাওয়ার চাহিদাটা এমনি কমে যাচ্ছে, তার টেস্ট বাড এমনি নষ্ট হয়ে যাচ্ছে, তার হজম ক্ষমতা এমনি নষ্ট হয়ে যাচ্ছে। তখন যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করা হয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে তো একটা 9-16 ঘন্টার গ্যাপে, 9-8 ঘন্টার গ্যাপে, 9-12 ঘন্টার গ্যাপে এরকম গ্যাপ করে ফাস্টিং করা, সেটা করলে কিন্তু তার শরীর আরো ডিটোরিয়েট করতে পারে। তাই বয়স্কদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা খুব একটা যে খুব ভালো ওয়ে একদমই সেটা কিন্তু রিসার্চাররা বলছেন না, বা রিসার্চাররা ওল্ড এজ নিয়ে মেনলি যেটা, সেটা ইন্টারমিটেন্ট ফাস্টিং ইন ওল্ড এজ, এটা নিয়ে খুব একটা রিসার্চ কিন্তু হয়নি যে কতটা আর কি মানে এই সময় ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে তাদের শরীর ভালো থাকবে। কিন্তু জেনারেল নলেজ হিসাবে আমরা বলতে পারি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং হেলদি ইন্ডিভিজুয়ালি করতে পারেন, যাদের কোনো রকম মেডিকেল সমস্যা আছে তারা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে যাবেন না, এটা একটা। আর নেক্সট হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েট আর নন ভেজিটেরিয়ান ডায়েট। ভেজিটেরিয়ান ডায়েট ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ, কারণ ভেজিটেরিয়ান ডায়েট থেকে আমরা ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট সব পাচ্ছি। আর যেটা নন ভেজিটেরিয়ান ডায়েট সেটা কিন্তু হজম করা আমাদের জন্য ভীষণ ডিফিকাল্ট। ভেজিটেরিয়ান ডায়েট কিন্তু হজম করা ইজি, নন ভেজিটেরিয়ান ডায়েট কিন্তু নয়। দেখবেন আপনি যখন মাংস খান
তখন দুপুরবেলা হয়তো মাংস ভাত খেয়েছেন বা মাংস রুটি যে কোনো কিছু একটা খেয়েছেন, আপনার কিন্তু দীর্ঘ সময় ধরে খিদে পায় না। এবার একজন বয়স্ক মানুষকে আপনি যখন নন ভেজিটেরিয়ান ডায়েট দিচ্ছেন, সেটা কিন্তু তার হজম, এমনি তার হজম ক্ষমতা কম, তার মধ্যে সে দীর্ঘক্ষণ ধরে হজম হচ্ছে, মানে এটা তার জন্য কিন্তু ঠিক হয় না। তো যতটা পারবেন নন ভেজিটেরিয়ান ডায়েটটা করাই মানে ভালো। এবার তা বলে কি আমরা মাছ মাংস খাবো না? নিশ্চয়ই খেতে পারি। সেটা চেষ্টা করতে হবে লিন মিট, লিন ফিশ, এরকম, মানে খুব তৈলাক্ত মাছ, খুব ফ্যাটওয়ালা চর্বিওয়ালা মিট বা স্পেশালি রেড মিট, এগুলো আমাদের অ্যাভয়েড করে চলাই বেটার। আর যদি এবার আসি, এবার মানুষ প্রশ্ন করতেই পারেন, তাহলে তো ডিমটাও কি খাবো না? হ্যাঁ, ডিম খেতেই পারি, ডিম খাবো, কিন্তু সেটা ফুল বয়েলড, হাফ বয়েল কখনোই নয়। কারণ ডিমের আউটার পোর্শনে যে পোরাস রয়েছে, তার মধ্যে কিন্তু দেখা গেছে ব্যাকটেরিয়া কিন্তু ডিমের ভেতরেও ঢুকে পড়ছে। এখন যদি আমি হাফ বয়েল ডিম খাই, তাহলে কিন্তু আমার শরীর খারাপ হতে পারে। আর এখন তো সবই পোলট্রি ফার্মে তৈরি, সবই পোলট্রিকে ইনজেক্ট করে তৈরি, মানে হরমোনস দিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময় অনেক প্রোডাকশন বাড়ায়। সেটা মিটের ক্ষেত্রেও কিন্তু, সেটা দুধের ক্ষেত্রেও কিন্তু, মানে আমরা কিন্তু খুব ন্যাচারাল ওয়েতে এখন আর সেই জিনিসগুলো পাচ্ছি না। মানে যেটা আগেকার দিনে আমরা বলতাম দেশীয় জিনিস, যেখানে কোনো মিলাভাট নেই, সেটা কিন্তু এখনকার দিনে আমরা পাই না। এখন যাই পাচ্ছি সেটাই কিন্তু তার মধ্যে কিছু না কিছু ভেজাল আছেই। সেটা কেমিক্যালস হতে পারে, সেটা মেডিসিন হতে পারে। তো যেটা ন্যাচারাল নয় সেটা কোনোদিনই আমাদের শরীরের জন্য ভালো না। যেটা ন্যাচারাল নয় সেটা কখনোই আমাদের শরীরের জন্য ভালো নয়। এটা তো অ্যানালিসিস স্পেশালি রেলেভেন্ট ফর দ্য এল্ডারলি। আমাদের সারা পৃথিবী জুড়ে কত লোকে মিট খায়, আপনি ভাবুন তো, যদি ন্যাচারালি মিটটা প্রডিউস করা হতো, এত লোককে দেওয়া সম্ভব হতো? হতো না, না? তাই জন্যই চাষ করছে, পোলট্রি ফার্ম তৈরি করছে, বড় বড় স্লটার হাউস হচ্ছে। তো সেখানে প্রিজার্ভ করার জন্য বা মিটটাকে প্রডিউস করার জন্য, তাড়াতাড়ি করে বড় করার জন্য, মিটটা স্লটার হাউসে কেটে সেটাকে প্রিজার্ভ করার জন্য প্রত্যেকটা প্রসেসেই তো কেমিক্যাল মেশাচ্ছে। সেটা আপনি ফ্রোজেন খান, সেটা আপনি টাটকা কেটে আনেন, সবেতেই তো মানে কেমিক্যালস রয়েছে। সেটা আমাদের জন্য কি করে ভালো হবে? সেটা কখনোই আমাদের জন্য ভালো হতে পারে না। ট্রু ট্রু। তা বলে এটা ভাবার কোনো কারণ নেই। অনেকেই ভাবেন যে যারা ভেজিটেরিয়ান ডায়েট খান তারা বোধহয় হেলদি নন। হ্যাঁ, কিন্তু সব রকম নিউট্রিয়েন্টস পাচ্ছেন না অ্যাডিকুয়েট। হ্যাঁ, এটা ভাবেন, কিন্তু একদম নয়। আমাদের বিশ্বে অনেক অনেক জায়গা আছে যেখানকার রিজিয়নের মানুষরা শুধু ভেজিটেরিয়ান ডায়েট খেয়েই থাকেন, তারা ভেগান ডায়েট খান। তা বলে তারা হেলদি নন? একদম নয়, তারা যথেষ্ট হেলদি, বরঞ্চ আপনার আমার চেয়ে বেশি হেলদি। থ্যাংক ইউ ঋতুশ্রী, থ্যাংক ইউ। আজকে আমরা একদম আমাদের টক শো এর শেষে চলে এসেছি, আমাদের সময় প্রায় শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। আমাদের সঙ্গে আজকে আমাদের শোতে ছিল নীলাঞ্জনা, নীলাঞ্জনা এখানে বলছে এক্সেলেন্ট সেশন, ভেরি ইনফরমেটিভ অ্যান্ড ইউজফুল। থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জনা ফর বিং অন বোর্ড টুডে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। অ্যান্ড ঋতুশ্রী, আই এম শিওর যে we all vastly enjoyed today's talk show. Thank you so much for sharing such beneficial information with us on National Nutrition Week. অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। ডিউ টু দ্য লিমিটেড টাইম অফ দ্য টক শো সবকিছু আলোচনা করা সম্ভব নয়, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং সাচ ভ্যালুয়েবল ইনফরমেশন। থ্যাংক ইউ। আজকে আপনাদের সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ফ্রম ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি আর টিসি অন এজিং, আর আজকের টক শো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ঋতুশ্রীকে, অনেক ধন্যবাদ আপনাদের। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ঋতুশ্রী, থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার।